সুধী দর্শক, মোহনা টেলিভিশনের নিয়মিত আয়োজন ভিন্ন মাত্রা আলোচনা অনুষ্ঠানে আমি নজমুল হক নান্নু আপনাদের স্বাগত জানাচ্ছি। আমাদের আজকে আলোচনার বিষয়বস্তু নির্ধারিত হয়েছে প্রেক্ষাপট জুলাই ছাত্র গণ অভ্যুত্থান, ষড়যন্ত্র, কর্মসংস্থান এবং চলমান বিষয়। এই বিষয়ের উপর আলোচনার জন্য দুজন বিশেষজ্ঞ আলোচক আমাদের আমন্ত্রণে মোহনা স্টুডিওতে উপস্থিত হয়েছেন। আসুন আমরা তাদের সাথে পরিচিত হই। প্রথমেই সিনিয়র সাংবাদিক মিজানুর হোসেন বুলবুল এবং তারপর সাবেক ছাত্রনেতা, যুবনেতা, শাহজালাল বিশ্ববিদ্যালয়ের কৃতি ছাত্র, গবেষক এবং বিদেশ থেকে উচ্চশিক্ষা গ্রহণকারী একজন তরুণ যুবক। তিনি এসছেন, নাম সর্দার এম জাহাঙ্গীর হোসেন। আপনাদের দুজনকেই স্বাগত। এবং আলোচনার প্রারম্ভেই আমি যে কথাটি আপনাদের দুজনকে স্মরণ করিয়ে দিতে চাই তা হলো এই, যে আমাদের দেশের অনেক সমস্যা আছে। এই সমস্যাকে আজকে সমস্যা হিসেবে না দেখে সমাধানের পথে আমাদের যেতে হবে। তো প্রধানমন্ত্রী তারেক রহমান অনেক উদ্যোগ গ্রহণ করেছেন। সেই উদ্যোগের মধ্যে একটি প্রধানতম উদ্যোগ হচ্ছে কর্মসংস্থান। আজকে আমাদের আলোচনায় আছে। এবং কর্মসংস্থানের জন্য তিনি 1 কোটি কর্মহীন এবং বেকারদেরকে সেখানে কিভাবে তাদেরকে কাজের কর্মের সংস্থানে যাওয়া যায় তার বিশাল উদ্যোগ গ্রহণ করেছেন তিনি। এছাড়া আপনার কৃষক কার্ড এবং অন্যান্য যে পেশাগত কার্ডগুলো সেগুলো তো আছেই। আমি সাম্প্রতিককাল একটা খবরে দেখলাম পাবনার একজন সংসদ সদস্য, নাম শামসুর রহমান শিমুল বিশ্বাস, সে একটা বিশাল উদ্যোগ নিয়েছে যে 5,000 থেকে 50,000 পর্যন্ত বেকার এবং কর্মহীন মানুষদেরকে কর্মসংস্থানে কীভাবে দেওয়া যায়। একটা সাহসী উদ্যোগ এবং পদক্ষেপ। সকল সংসদ সদস্য এবং স্থানীয় সরকার নির্বাচন হলে যারা থাকবেন সকলেই যদি উদ্যোগ গ্রহণ করে তাহলে আমাদের বেকার সমস্যার অনেক সমাধান হবে। সবচেয়ে বড় কথাটা হলো কি, আপনারা জানেন যে তা সকলেরই একটা আন্তরিকতা থাকতে হবে, দেশপ্রেম থাকতে হবে, সততা থাকতে হবে। দুর্নীতি যেমন ক্যান্সারের মতো লেগে আছে, এই দুর্নীতি কতটা কমেছে সেটাও আলোচনার বিষয়। এছাড়াও আমাদের এখানে আছে, আপনার জানেন যে জুলাই ছাত্র গণ অভ্যুত্থানের এই রক্তদানকারী যে যারা শহীদ হয়েছেন, তাদের আকাঙ্ক্ষা ছিল এই দেশে যেন বৈদেশিক নিয়ন্ত্রণ, বৈদেশিক ভাবধারা এবং যেন তাবেদার কোনো সরকার এবং রাষ্ট্র আমাদের না হয়, সেটাও আমাদের আলোচনার মধ্যে আছে। আমি প্রথমে এই কথাগুলো বলে নিচ্ছি এই কারণের জন্য। সুতরাং আপনারা দুজন এই বিষয়গুলো সাধারণভাবে নয়, ব্যাখ্যা নয়, আমি বিশ্লেষণ চাই, বিশ্লেষণে গ্রহণ করব। তা আমি প্রথমেই মিজানুর হোসেন বুলবুল, আপনি আপনার অভিজ্ঞতার ভিত্তিতে আপনি আজকে এই সমস্যাগুলো বিশ্লেষণ করুন। প্রথমেই কর্মসংস্থান অথবা ষড়যন্ত্র, এবং আপনাকে আপনি বলুন, আমি আরও কিছু তথ্য আপনার সামনে দেব। আপনি আলোচনা শুরু করুন। ধন্যবাদ নান্নু ভাই। কর্মসংস্থান ও ষড়যন্ত্র দুইটা একটার বিপরীত আরেকটা। কর্মসংস্থানের জন্য আমাদের সবচেয়ে বেশি যে জিনিসটা প্রয়োজন সেটা হলো শান্তি শৃঙ্খলা বজায় রাখা, রাজনৈতিক স্থিতিশীলতা বজায় রাখা এবং বিনিয়োগ বৃদ্ধি করা। সরকারি, বেসরকারি, বিদেশি সব ক্ষেত্রে নতুন নতুন বিনিয়োগের ক্ষেত্র প্রস্তুত করা, আমাদের যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো বসে গেছে সেইগুলোকে পুনরায় চালু করা এবং নতুন নতুন কর্মসংস্থান। তারেক রহমান কিন্তু এই উদ্যোগটা নিয়েছেন, আজকে পত্রিকায় এসেছে। এবং নতুন নতুন ইন্ডাস্ট্রি গড়ে তোলা এবং নতুন নতুন এন্টারপ্রেনার, উদ্যোক্তা তৈরি করা বিভিন্নভাবে। এবং আমাদের সরকারি খাতে প্রায় শুধু প্রাইমারি স্কুলেই প্রায় 70-72 হাজার আর কি পদ খালি আছে। এবং আমাদের সবচেয়ে একটা বড় সমস্যা হলো যে যার পছন্দ হয় না তিনি একটা রিট করে বসে থাকেন। একটা রিট করলে বড় একটা নিয়োগ ঝুলে দেয়।
প্রাইমারি স্কুলের প্রধান শিক্ষক নিয়োগে এরকম অনেকগুলো রিট করে খামাখা তারা প্রায় ৭৭,০০০ নিয়োগ ঝুলিয়ে রেখেছে। আমি কয়েকদিন আগে দেখেছি মাননীয় শিক্ষামন্ত্রী উনি আহ্বান জানিয়েছেন, যেভাবে হোক আপনারা মামলাগুলো নিষ্পত্তি করে নিয়ে আসেন, আমরা কর্মসংস্থানের নিয়োগটা দিয়ে দিই। আর পুরোনোটা না দিলে নতুন একটা নেওয়া যাচ্ছে না। তারপরে ফ্যাসিস্ট আমলে যে সমস্ত ইন্ডাস্ট্রিগুলো একেবারে ধসে গেছে, যারা ব্যাংক লুট করে চলে গেছে, লক্ষ লক্ষ কোটি টাকা পাচার করে নিয়ে গেছে, তাদের ইন্ডাস্ট্রিগুলো সিক হয়ে পড়ে আছে। ব্যাংকগুলো নতুন করে ঋণ দিতে পারছে না, তারল্য সংকটে ভুগছে, এবং নতুন অর্থায়নের জন্য আমাদের নির্ভর করতে হচ্ছে রেমিটেন্স এবং আমাদের অভ্যন্তরীণ সম্পদ থেকে আহরিত অর্থ। সরকারের বয়স মাত্র 5 মাস। আমাদের আশার পরিমাণ হচ্ছে 7 সাগরের থেকে অনেক বড়। আচ্ছা, আপনাকে ধন্যবাদ। আপনাকে পরবর্তী যে প্রশ্নটা আছে, যে আমাদের এই ভূ রাজনৈতিক অবস্থানের মধ্যে যে ষড়যন্ত্র, এটা আপনি এই প্রশ্নটা আপনাকে পরবর্তী সময়ে করছি। এখন আমি জাহাঙ্গীর হোসেন, আপনি বলুন কর্মসংস্থানের বিষয়ে। আপনি তো চীনে ছিলেন, জি আমি উচ্চ শিক্ষার জন্য আপনি চীনে ছিলেন। আমাদের আপনার অভিজ্ঞতা, আপনি ওখানে যেটা বিদ্যুৎ হয়েছে, আপনি ব্যাখ্যা করুন। আমি প্রথমেই ধন্যবাদ জানাই আজকে এই মোহনা টিভিতে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আর আমি প্রথমেই একটু আপনাদের দুইজনকেই বলে নেই, বয়সে সব কিছুতেই আমি আপনাদের অনেক জুনিয়র, এবং দুইজনই আপনারা অনেক প্রাজ্ঞ। বিশেষ করে আমাদের উপস্থাপক নজমুল হক নান্নু ভাই, উনি একজন জ্ঞানী মানুষ এবং গবেষক। বিভিন্ন বিষয়ের উপর আমি ওনার বিভিন্ন লেখাগুলো অনেক সময় পোস্ট করে পড়ছি, এবং ওনার লেখা বই আছে, অনেক নিয়ে কাজ করে। যাই হোক, আমি আসল কথায় যাই। দেখুন, আমাদের এখন আমাদের যে সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, আমরা দীর্ঘ 17 বছর একটা ত্যাগের বিনিময়ে, সংগ্রামের বিনিময়ে, রক্তের বিনিময়ে আমরা 5ই আগস্ট পরবর্তীতে আমরা যে নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্ত, সেই জায়গায় আমাদের অনেকগুলো বিষয় এসে, এর মধ্যে একটা গুরুত্বপূর্ণ সরকারের চ্যালেঞ্জ বলতে বলেন এবং সম্ভাবনাময় বলতে পারেন, সেটা হচ্ছে কর্মসংস্থান। আমি যেহেতু স্ট্যাটিস্টিক্স প্লাস বিজনেস এইগুলো নিয়ে আমার পড়াশোনা বিভিন্ন এই সাইডেই, আমি প্রথম কিছু ডেটা নিয়ে কথা বলবো। আপনারা দেখেন, আমাদের বাংলাদেশে এখন প্রায় 5 কোটি জনগোষ্ঠী যুবক আছে। যে যুবক, এর মধ্যে প্রায় 28 থেকে 30% এর মধ্যে বেকার আছে। কিন্তু এই 5 কোটির মধ্যে এখনও বেকার, একেবারে ফুল বেকার হচ্ছে প্রায় 20 লাখ। এবং এটা যদি আপনি এই টোটাল যে বেকারের জনগোষ্ঠীর প্রায় 7.5%, এর মধ্যে শিক্ষিত যুবক আছে সবচেয়ে বেশি। সেই শিক্ষিত যুবকের জন্য আছে হলো প্রায় 31.5%। আমাদের সরকার আমাদের নির্বাচনী ইস্তেহারে, বিএনপি যে নির্বাচনী ইস্তেহারে বলছে, এর মধ্যে 51টা দফার মধ্যে অন্যতম একটা হচ্ছে কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা, যেটাকে বলে ফিউচার জব। সারা পৃথিবীতেই কিন্তু এটা একটা চ্যালেঞ্জ, নট অনলি বাংলাদেশ। এবং যুদ্ধ পরিস্থিতিতে সেটা আমাদের বাংলাদেশের আরও বড় ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হচ্ছে। তাহলে চ্যালেঞ্জ যেহেতু আছে, তাহলে কি আমরা চ্যালেঞ্জ নিতে পারবো না? আমরা কিন্তু চ্যালেঞ্জ নিতে পারবো। কেন চ্যালেঞ্জ নিতে পারবো? আমরা আমাদের যে ইয়াং জনগোষ্ঠীটা আছে, সেই জনগোষ্ঠীটাকে আমরা আমাদের নিজেদের ভার না বহন করে, আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়ার রহমান যেটা বলছে যে হিউম্যান ওয়েলথ পাওয়ার, আমাদের একটা সম্পদের, এটা একটা এই কথা বলছে। আচ্ছা, কোন কোন খাতে, কোন কোন শিল্প, কৃষি বা বিভিন্ন খাতে এদেরকে আমি সেই জায়গায় আসছি। দেখুন, এদেরকে, এই বেকার জনগোষ্ঠীকে কর্মসংস্থানের জন্য আমাদের নির্বাচনী ইস্তেহার এবং এর বাইরে আমাদের সরকারের, বর্তমান সরকার মাননীয় প্রধানমন্ত্রী দেখেন কিছু উদ্যোগ নিয়েছে। আমি একটি উল্লেখযোগ্য, আপনি যেহেতু আমাকে চলমান একটা বিষয় বলেছেন, আমি চাইনা ছিলেন, সেটা আপনাকে অ্যাড্রেস করলেন। বাংলাদেশে চট্টগ্রামের আনোয়ারাতে চাইনাকে ইকোনমিক্যাল জোন হয়েছে। দিস ইজ ভেরি গুড ফর আস। সেটা হচ্ছে যে প্রায় ওখানে 1 লক্ষ বেকারের কর্মসংস্থানের ব্যবস্থা হবে। এবং বাংলাদেশের অর্থনীতিতেও আরেকটি গুরুত্বপূর্ণ, সেইখানে প্রায় আপনার $1.3 বিলিয়ন এখানে ইনভেস্ট হবে। এটা আমাদের জন্য একটা গুরুত্ব। আরেকটি কর্মসংস্থানের জন্য আমি একটি করে বলতে আসতেছি, আমাদের সরকার বাংলাদেশের যে শিক্ষিত যে বেকার আছে, আপনি যেটা বলছেন, এদেরকে ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করেছে এবং ঘোষণা নির্বাচনী ইস্তেহার আছে, সেটা যে আমাদের তৃতীয় আরেকটি ভাষা শিখে আমাদের এই জনগোষ্ঠী তাদেরকে দক্ষ করে রাষ্ট্রের ভিতরে এবং বহির্বিশ্বে উন্নত দেশগুলো, সেই জায়গাগুলোতে
সেই জায়গাও কিন্তু কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। অর্থাৎ যেহেতু আমাদের জনসংখ্যা রপ্তানি, জনসংখ্যা রপ্তানি, অর্থাৎ যেটাকে দক্ষ, আপনি স্কিল ম্যান পাওয়ার যেটাকে বলা হয়, সেটা একটা বিষয় আছে। তারপর নতুন নতুন শিল্প কারখানা। আপনি জানেন ফ্যাসিস্টের আমলে এই 17 বছরে বাংলাদেশের এই লুটপাট, ব্যাংক লুট একটা বড় উদ্যোগ, বড় বড় শিল্প কারখানা, তাদেরকে পিকচার দেখায়, ফটো দেখায়, ফেসার দেখায় কোটি কোটি টাকা ব্যাংক থেকে লোন নিয়ে এই ফ্যাসিস্টের আমলের সবাই পাচার করেছে। শিল্প কারখানাগুলো দৃশ্যমান থাকলেও বাহ্যিকভাবে চলমান নাই। বহু মানুষ এই ফ্যাক্টরিগুলো, সেটা আমাদের সরকার ইতিমধ্যে উদ্যোগ নিয়েছে। আপনি নিজেও জানেন, আপনারা দুইজনই যেহেতু মিডিয়ার লোক, সেখানে কিন্তু সরকার উদ্যোগ নিয়েছে সেই শিল্প কারখানাগুলোকে প্রধানমন্ত্রী নির্দেশ করার জন্য। আমি কিন্তু একটি কথা আপনাকে বলতে ভুলে গেছি, আমাদের সরকার নির্বাচনের ক্ষমতায় অর্থাৎ দেশের সেবক হিসেবে কাজ করার আগেই জনগণের কাছে প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা ক্ষমতায় গেলে বাংলাদেশে 5 কোটি মানুষের বেকার মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবে। আপনি এটা জানেন। এটা আমরা ক্ষমতায় নয়, আমরা দেশ পরিচালনা। আমি এই জন্যই বলছি যে দায়িত্ব যখন গ্রহণ করেছে। আরেকটি জিনিস বলি, আপনারা দেখেন আমাদের এই জনগোষ্ঠীকে শুধু শিক্ষিত না, আমার ধরেন অনেকেই মেট্রিকের নিচে ঝরে যাচ্ছে, অনেকেই 5 পাস করে আর পড়তে চাচ্ছে না, সেখানে কিন্তু আমাদের সরকার উদ্যোগ নিয়েছে। এটা যদিও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ওই সময় প্রথম এই উদ্যোগটা নিয়েছে। সেটা হচ্ছে যে প্রতিটা জেলা নয়, আগে জেলা ছিল, উপজেলা, ইউনিয়ন পর্যায়ে কারিগরি শিক্ষা হবে। ধরেন একটি ছেলে, সে ভালো মেকানিক কাজ জানে, সে মেকানিক কাজ করে ওইখানে সে উদ্যোগ নেয়। এটা সরকার তাদেরকে ইনসেন্টিভ দিচ্ছে, সরকার তাদেরকে যাবতীয় সহযোগিতা করবে। আরেকটি জিনিস আপনাদেরকে বলি, দেখেন আমাদের যারা মা বোনেরা আছে তারা কিন্তু এখন জনগোষ্ঠীর একটা বড় অংশ। আমি আগেই বলে নিই, আমি যেহেতু কৃষি নিয়েও লেখালেখি করি, আমাদের মা বোনদের কিন্তু কৃষিকাজে গ্রামে দেখবেন যে পুরুষদের পাশাপাশি অনেক ধরনের সহযোগিতা করে, বাট তাদের শ্রমটাকে আমরা কাউন্ট করি না। আপনি দেখুন, এটা কিন্তু কাউন্ট করি না। এটা নিয়ে আমি অনেক লেখালেখি করছি, বলছি। তা আমি সেই জায়গায় আসতেছি, মহিলাদের শ্রমটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তাদের এই সমাজ গঠনের অবদানও তো তাদের। রাইট। এবং আপনাকে বুঝতে হবে যে আমাদের দেশে এখন যে জনগোষ্ঠী, টোটাল জনগোষ্ঠীর, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী উনি যেটাকে আমি চাইনিজ একটা ভাষায় বলে ইমার্জিং মার্কেট, এটা চাইনার পৃথিবীর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা টপিকস। এটা নিয়ে একটা স্কুলও খুলছে, ইমার্জিং মার্কেট। উনি এই ইমার্জিং মার্কেটটা বুঝতে পারছে। আমাদের দেশের জনগোষ্ঠীর প্রায় 51% এখন কিন্তু নারী, পুরুষ কিন্তু সামান্য একটু কম আছে। আপনারা এটা জানেন কেন এটা? তাহলে নারীদেরকে আমাদের কাজে লাগাইতে হবে। নারীদের কাজে লাগানোর জন্য আমাদের মা বোনদেরকে শুধু চাকরি নয়, পাশাপাশি তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য ইনসেন্টিভ করছে। আপনারা ইতিমধ্যে দেখেছেন বাংলাদেশ সরকার 10 লাখ টাকা পর্যন্ত তাদের এন্টারপ্রেনারদেরকে উইদাউট মর্গেজ এবং উইদাউট আমার অনেক গার্মেন্টস ফ্যাক্টরিতে মহিলারাই বোধহয় সবচাইতে সবচেয়ে ভালো কাজ করে। আপনার এখন আরেকটি বিষয় আমি আবার অন্যদিকে যাইতে হচ্ছে। দেখুন বাংলাদেশে এই গার্মেন্টস সেক্টরটা, আমরা একটা ডেভেলপিং কান্ট্রি, কেন উন্নত দেশ, তাদের দেশ পাশে চায়না আছে, ইন্ডিয়া আছে, বড় বড় দেশ আছে, তারা আমাদের দেশে কেন আছে? এটা আমি যখন বেইজিংয়ে ছিলাম তখন আমার 2-1 লোক বলছে। সেটা হচ্ছে যে আপনি যে পয়েন্টটা বললেন, আমাদের দেশের মা বোনেরা এই সেলাই কাজ করা, সুশীতা, এই কাজগুলো কিন্তু খুবই ধৈর্যের বিষয়। এইটা আমাদের পুরুষদের এটা ঐতিহ্যগতভাবে যুগ ধরে নকশিকাঁথা ইসের জন্য। আমি ওই দেখেন আরেকটি পয়েন্টে চলে গেলাম, আমাকে এটা ফরেনাররাই বলছে, এটা একটা ইস্যু। তারা ধৈর্য সহকারে সুন্দরভাবে কাজগুলো নিখুঁতভাবে, যেটাকে বলে, আমি যদি বলি নিপুণ, সেইভাবে কাজটা করে। আরেকটি হচ্ছে আমাদের দেশের তারা কি লেবারটা কম টাকায় পায়। এটা একটা কিন্তু একটা তাদের 2টা গুরুত্বপূর্ণ বিষয় আমাকে শেয়ার করছে। সস্তা লেবার যেটাকে আমাদেরকে বলছে, ইনভেস্টমেন্ট এখানে বেশি হচ্ছে। কিন্তু আপনি আমার দিকে দৃষ্টি নিক্ষেপ করুন দুইজনই, এই যে আপনার শ্রমশক্তির এক্সপ্লয়টেশন বা এটাকে কিন্তু আমি সমর্থন করি না। আমিও সমর্থন করি না, কারণ লেবার ল মেইনটেইন করতেছে না। শ্রমশক্তি আপনার এইভাবে শোষণ একচেটিয়াভাবে চলতে দেওয়া যাবে না। পুঁজিবাদী শাসক এবং শোষণের একটা চরমতম অবস্থায় কিন্তু যেতে দেওয়া যাবে না। একটা ভারসাম্য বজায় রাখতে হবে। আপনি কথা চালিয়ে যান। আপনার এটা একমত? আপনি এই কারণেই দেখেছেন আমাদের সরকার কিন্তু লেবার কোডটাকে খুব মানছে, এবং এখন যারা গার্মেন্টস ফ্যাক্টরি করছে, লেবার কোডগুলো যদি দুর্নীতিমুক্ত হয় ভালো কাজ করতে। এখন কিন্তু যারা গার্মেন্টস করছে, আপনি এটা জানেন কিনা, কমপ্লায়েন্স গার্মেন্টস করার জন্য, অর্থাৎ বিদেশি বায়ার আসলে তাদেরকে কিছু রুলস অ্যান্ড রেগুলেশন দেওয়া হয়েছে।
যেটাকে কমপ্লায়েন্স বলে গার্মেন্টসের জি, ভাষায়, জি, কমপ্লায়েন্স মেইনটেইন, সেই কমপ্লায়েন্সের মধ্যে একটা অন্যতম ইন্ডিকেটরস হচ্ছে আপনি লেবারকে তার যথাযথ প্রাপ্য এবং তার যথাযথ স্যালারি দিতে হবে। এটা আপনি জানেন, এটা আমাদের সরকার, এই বাংলাদেশ এখন যে জাতীয়তাবাদী দল, যে বিএনপি যে সরকার দেশ পরিচালনার দায়িত্ব পালন করছে, তারা এইটা খুবই আবার স্ট্রং। হ্যাঁ, এখানে ঠিকই বলেছেন আপনি, তাদেরকে বোনাস দিতে হবে, তাদের চাকুরিকালীন অবস্থায় ছুটি দিতে হবে, এমনকি যে সমস্ত মহিলারা বিবাহিতা এবং যারা গর্ভবতী হবে তার সেই রকম ধরনের ছুটি দিতে হবে, বেতন এবং আনুষঙ্গিক সমস্ত সুবিধা সহ। তাছাড়াও কোনো ক্রমে এই যে ঈদের আগে অনেকে বেতন বাকি করছে না, জি। বোনাস দিচ্ছে না, বোনাস দেয় না, বেতন দেয় না, হইচই হয়, কিন্তু এগুলো সব বন্ধ করবার জন্য আমি আপনার সঙ্গে এই কথাটা আরেকটু অ্যাড করি। দেখুন, এই গত একটা আমাদের এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল সরকার পরিচালনা করার দায়িত্বে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেখেছেন, তার নির্দেশনায় গত ঈদের আগে যে বাংলাদেশে গার্মেন্টস সেক্টরে যে এই স্যালারি নিয়ে যে একটা নেতিবাচক বা আপনি বিশৃঙ্খলা যেটা বলেন, এটার উপরে অনেক শক্তিগুলো ষড়যন্ত্র করে, সে জায়গাগুলো কিন্তু এইবার ওইভাবে হয় নাই। কারণ কি, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, আমি মনে করি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওয়েস্ট মিনিস্টার সিস্টেমেই চলছে। ওয়েস্ট মিনিস্টার সিস্টেম, এটা আপনি নিজে জানেন, ব্রিটিশ যে লটা ছিল বা সারা পৃথিবীতেই লেবার কোড যে সিস্টেমটা, সেটা কিন্তু ওয়েস্ট মিনিস্টার সিস্টেমের মধ্যেও আছে। তা আমি আরেকটি জিনিস আপনাদেরকে বলি, আমাদের দেশের একটা গুরুত্বপূর্ণ জেনারেশন অনলাইন ব্যবসা করে। আপনারা এটা জানবেন। আপনি দীর্ঘস্থায়ীভাবে এটা বলা যাবে না। আপনি এক কথা বলুন, অনলাইনের যে এটা আছে, যেটাকে আপনি আমার ফ্রিল্যান্সিং বলতে চাচ্ছেন বোধহয়। ফ্রিল্যান্সিং বলেন, তারপরে ডিজিটাল এবং আপনি তথ্য প্রযুক্তি ক্ষেত্রে এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এবং সফটওয়্যার, বিভিন্ন ক্ষেত্রে আপনার ব্যাপক কর্ম উদ্যোগ গ্রহণ করে সেখানকে তাদেরকে কর্মসংস্থানের ব্যবস্থা। রাইট, আমি আপনার সাথে একটি বিষয় করে আপনি ব্যাখ্যা করলে আপনি 6 ঘন্টা 5 ঘন্টা এটা দেওয়া যাবে না। ধন্যবাদ। আচ্ছা, আপনার কাছে আসছি সিনিয়র সাংবাদিক সাহেব। আমাদের কিন্তু আলোচনার একটা বিষয় করতে হবে, সময়ের ভিত্তিতে আলোচনা করতে হবে। তার বাইরে গেলে কিন্তু এত আলোচনা এভাবে একটি বিষয়তে শেষ হবে না। আপনি সিনিয়র সাংবাদিক, আপনি এদিকে দৃষ্টি নিক্ষেপ করুন। আপনি জানেন যে আমাদের বাংলাদেশ একটি স্বাধীন দেশ, সার্বভৌম দেশ। ৭১-এর মুক্তিযুদ্ধের পরের ঘটনা সবই জানেন, এবং জুলাইকে আমাদের এখানে আজকে সেখানে প্রেক্ষাপট করা হয়েছে। জুলাইয়ের যে আন্দোলন ছিল একটা ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে, প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা দেখছি কিভাবে গুম হয়। এই তো একটি ঘটনা এইমাত্র দেখলাম, সেটা হলো যে বরগুনা একটা লঞ্চে যাচ্ছে, এই যে জেনারেল আহসান, মেজর জেনারেল আহসান, সে কয়েকজনকে চোখ বাঁধলো, তারপরে গুলি করলো, পেটে ছুরি দিয়ে কেটে ওই যে নদীতে ফেলে দিল। একটা নিউজ এসছে আমার দেশ পত্রিকায়, এই যে এইমাত্র দেখলাম। তো এই ধরনের ঘটনা আমাদের বাংলাদেশে যে হতে পারে, এটা অকল্পনীয়। আইন আছে, আদালত আছে, সব আছে। আচ্ছা, এইটা কি ষড়যন্ত্র যেটা আমাদের দেশকে নিয়ে হয় বা হচ্ছে, বিভিন্ন জায়গায় এখনো গোলযোগ দেখা যায়, এটার পিছনে কি কোনো আন্তর্জাতিক কোনো কিছু জড়িত আছে বলে আপনার মনে হয়? ধন্যবাদ ভাই। আমাদের সবচেয়ে নিকটতম প্রতিবেশী, যেটা আমাদের দেশের প্রায় চারদিকটা ঘিরে রেখেছে, তারা কোনোদিন আমাদের বন্ধুসুলভ আচরণ করেননি। তারা সবসময় আমাদেরকে অস্থির রাখা, অভ্যন্তরীণ রাজনৈতিক বিষয়ে হস্তক্ষেপ করা, অর্থনীতিকে ধ্বংস করা, সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করা, আমাদের যে বর্ডার যেটা আছে প্রায় সে জায়গায় একটা সবসময় অস্থির পরিবেশ তৈরি করা, এবং তাদের যে এজেন্ট আছে যেটাকে র বলা হয়, তারা সবসময় আমাদের বিরুদ্ধে কাজ করছে। এবং গত 15 থেকে 17 বছর ধরে যে ফ্যাসিস্ট সরকার যেটা ছিলেন, সেটা ছিল তার গোলামীর সরকার, তাবেদারি সরকার। তারা যেটা বলেছেন এরা সেটা করেছেন। সেক্ষেত্রে আপনার গুম, খুন, হত্যা, রাহাজানি যেটা আপনি বললেন, এটা তো তারা করেই চলেছে, এবং কতগুলো করেছে, এবং তার কোনো পরিপূর্ণ হিসাব কিন্তু কারোর কাছে নেই। এই সত্য কথা। আর এবং এর প্রেক্ষিতেই কিন্তু আমাদের জুলাই এই গণ অভ্যুত্থান যেটা আমরা দেখেছি, ছাত্র জনতা সবাই একেবারে আবার বৃদ্ধবনিতা রাস্তায় নেমে এসেছে, এবং আমাদের একটাই দাবি ছিল যে আমাদের দেশে শান্তি শৃঙ্খলা ফিরে আসুক, আমাদের গুম, খুন, হত্যা, রাহাজানি বন্ধ হোক,
মানে বৈষম্য দূর হোক এবং সমতার ভিত্তিতে সব কিছু আগায় চলুক, রাজনৈতিক স্থিতিশীলতা আসুক, অর্থনৈতিক মুক্তি আসুক, সমস্ত মানুষের ঘরে শান্তি ফিরে আসুক, কৃষক তার মাঠে যাবে কাজ করবে, শ্রমিক তার ফ্যাক্টরি যাবে কাজ করবে, শিক্ষক ক্লাসে যাবে ক্লাস করবে, ছাত্রছাত্রীরা আচ্ছা থাক, অত ব্যাখ্যা করবেন না। কিন্তু এগুলো সবই একটা জায়গায় এসে আটকে গিয়েছে, সেটা হলো সেই ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্রর বীজ এখন এত পরিমাণ বিস্তৃত হয়েছে যে আপনি কোনটা থেকে কোনটা বলবেন, বিষয়টা এরকম অবস্থা। একদিকে হচ্ছে আমাদের সীমান্ত উত্তেজনা, একদিকে রোহিঙ্গা শরণার্থীদের নিয়ে উত্তেজনা, একদিকে হচ্ছে বঙ্গোপসাগর দখল নিয়ে উত্তেজনা, একদিকে আকাশ পথের উত্তেজনা, এবং আমাদের সাথে সম্পর্কে গ্যাস সাগরে, এবং আপনার আমাদের পার্শ্ববর্তী দুইটা প্রতিবেশী, তারা দুই পাশ থেকে নাম বলেন না, একটা হলো ভারত, একটা হলো মায়ানমার, তারা দুই পাশে তাদের সীমানার মধ্যে থেকে রিগ বসিয়ে আমাদের বঙ্গোপসাগর থেকে তেল গ্যাস টেনে নিয়ে চলে যাচ্ছে। এটা আমরা কি কোনো আপনার তথ্য? এটা আমাদের পত্রপত্রিকা অহরহ নিউজ হচ্ছে, আল জাজিরায় হচ্ছে, অনলাইনে হচ্ছে, সব জায়গায় হচ্ছে, এবং আঘাত করতেছে। এবং আরও আঘাত করতেছে যে আমাদের প্রশাসনের মধ্যে অস্থিরতার সৃষ্টি করতেছে, আমাদের সেনাবাহিনীর মধ্যে অস্থিরতার সৃষ্টি করতেছে, এবং রোহিঙ্গা শরণার্থী নিয়ে একটা অস্থিরতার সৃষ্টি করছে। এবং তাদের উদ্দেশ্য পার্বত্য চট্টগ্রামে একটা অশান্ত করা, আমাদের সরকারকে অশান্ত করে ফ্যাসিস্টকে আবার পুনরায় দেশে প্রতিস্থাপন করা, নানা দিক থেকে। সম্প্রতি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তার প্রথম সফর করেছেন মালয়েশিয়া থেকে উনি চীন সফর করেছেন, এবং মালয়েশিয়ার সফরের মধ্যে থেকে আমরা যে জিনিসগুলো সামনে দেখতে পাচ্ছি, গতকালকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী নিজে ঘোষণা দিয়েছেন যে বাংলাদেশ থেকে 3 লক্ষ রোহিঙ্গা শরণার্থী তারা মায়ানমার সরকার নিতে সম্মত হয়েছেন। আর চীনের সাথে আমাদের রয়েছে বিশাল একটা অংশীদারিত্ব, যেটা আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান সাহেবের শুরু থেকে শুরু হয়েছে। ঠিক বলেছেন। এবং 1978 সাল থেকেই বেসিক্যালি বাংলাদেশ চীন মৈত্রী সমিতির মাধ্যম দিয়েই তাদের সাথে যে মৈত্রী সম্পর্কটা আরও সুদৃঢ় হচ্ছে। তো সেই প্রেক্ষিতে আমাদের প্রধানমন্ত্রী চীন সফর করে আসার পরে আমাদের যে অর্থনৈতিক মুক্তির সম্ভাবনা আর উজ্জ্বল হয়ে উঠেছে, এবং আমাদের স্বাধীনতার সার্বভৌমত্ব রক্ষার ব্যাপারে চীন যে পরিপূর্ণ সমর্থন আমাদেরকে দিয়েছে, মৌন সমর্থন হোক, নৈতিক সমর্থন হোক, এবং আমাদের বাণিজ্য সম্প্রসারণের জন্য তারা যে সুযোগ সুবিধা দিতে আমি আপনাকে মাঝখানে আমি করতে চাচ্ছি, আপনি একদিকে চলে যাচ্ছেন। আচ্ছা, এই প্রশ্নের উত্তরটা দিন, যে সেটা হলো যে অন্য কোনো বৃহৎ শক্তি কি আজকের এই গণতান্ত্রিক যুগে চাইতে পারে যে আমি যে সরকারকে পছন্দ করব সেই সরকারই 20-30 কোটি মানুষের দেশ মেনে নিতে বাধ্য? এটা কি করতে পারে? সম্ভব নেই এই যুগে। তাহলে আমাদের এশিয়ার একটি বড় দেশ ভারত, সে কি করে চায় যে তার নিজের পছন্দ মতো একটি সরকার এখানে থাকুক? এটা কোনো চাইতে পারে? এটা উনি চেয়েছিলেন, এবং ভারতের তার যে গণতান্ত্রিক ঐতিহ্যের কথা বলছেন, তারা তো ধর্মনিরপেক্ষ তার কথা বলে যা করছেন, তারা কি করে সেখানে আশ্রয় দিতে পারে যে আজকে জনগণ যাকে প্রত্যাহার করেছে, আমাদের বিতাড়িত ফ্যাসিস্ট, এই যে প্রতিদিন আমরা খবরে দেখছি যে সীমান্তে উত্তেজনা, যেহেতু তার শক্তি আছে, সুতরাং ছোট দেশটাকে করবার জন্য সেখানে চাপ সৃষ্টি করেছে যে পুশিন এটা করছে। আমরা ফ্যাসিস্ট পালিয়ে, আপনাকে আমি একটা তথ্য দিই, দুইজন বলেছেন, আপনারা খেয়াল করে দেখবেন, এটা জানেন আপনারা, তবুও বলি, এটা কিন্তু আপনারা জানেন। এই যে আমরা এখানে কর্মসংস্থানের কথা বললাম, দেখেন রামপাল বিদ্যুৎ কেন্দ্রে 34 জন ডিজিএম এর মধ্যে 18 জনই সেখানে ভারতীয়। এদিকে আমাদের খেয়াল রাখতে হবে, রামপাল তাপ বিদ্যুৎ কেন্দ্রে কিন্তু এটা 9 জন জিএম আছে, 18 জন এজিএম, 34 জন ডিজিএম, এর মধ্যে 18 জন ভারতীয়, অর্থাৎ 40 জনের মধ্যে 32টাই ভারতীয় মানুষজন রয়ে গেছে। সুতরাং এই দেশটা আমাদের দেশের, আপনার সঙ্গে আমি একটু যুক্ত করি, ভারত 140 কোটি জনসংখ্যার দেশ। 2 বছর আগেও তাদের রেমিটেন্সের যেটা বৈদেশিক রেমিটেন্সের ক্ষেত্রে বাংলাদেশ থেকে যে রেমিটেন্স যায় সেটা ছিল দ্বিতীয় অর্থাৎ 2 নম্বরে, যে বাংলাদেশ থেকে ভারতীয়রা যে টাকা বৈধভাবে নিয়ে যায় রেমিটেন্স আকারে, সেটা ভারতীয় অর্থনীতি ছিল দ্বিতীয়। ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরে এটার অবস্থান এই বছর আসছে 3য়। তাহলে কী পরিমাণ ভারতীয় বৈধভাবে আমাদের এখানে চাকরি করে, বৈধভাবে, অবৈধটা না। এবং এই ফ্যাসিস্ট এই চাকরির ব্যবস্থাগুলো করে, অবৈধভাবে তো কোনো হিসাবই নাই। কারণ হচ্ছে যে সত্যি কথা বলতে কি, যে আমরা বলি যে আমাদের হিন্দু সম্প্রদায়ের যারা আছে তাদের এক পা এখানে থাকে, এক পা দিল্লিতে থাকে।
যাদের এই দেশে সোনার দোকান আছে এবং ভারতের উপরে তাদের প্রত্যেকের সোনার দোকান আছে, আমি নিজে জানি। আমার যশোর এলাকা খুলনা ডিভিশনে ওদের যতগুলো দোকান আছে আমাদের বাংলাদেশে, তাদের প্রত্যেকেরই বেনাপোল বর্ডারের পাশে দোকান আছে, সোনার দোকান। এটা হচ্ছে ব্যবসায়ীদের ব্যবসায়িক ক্ষেত্রে। তারপরে কিন্তু সাধারণ হিন্দু জনগণ যারা আছে তারা ওইখানে বাড়ি কেনে, গাড়ি কেনে, জমি কেনে, সাধারণ আমাদের দেশের যারা খুব সাধারণ, মেজরিটি তাদের তো পয়সা নাই, তাদের তো পয়সা নাই, মেজরিটি যারা তাদের পয়সা নাই। না, এইখানে আমি একটি কথা বল না, আপনার এই কথাটাকে আমি, তারা কৃষক আমি কিন্তু এইখানে যে বিশাল হিন্দু জনসমষ্টি আছে তাদেরকে কিন্তু তারা কিন্তু এই মাটি থেকেই জন্মগ্রহণ করেছে, পূর্বপুরুষ থেকে তারা কিন্তু এই মাটির মানুষ, এই দেশের মানুষ। বলছি যে এবং এটাও সত্য কথা যে পাক আর্মি যখন আক্রমণ করে এরাই সবচেয়ে বেশি অসহায় ছিল। আজকে সত্যি কথা বলতে গেলে আমরা চাই যে অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে সকল ধর্মের মানুষ যেন বাংলাদেশের যেন একেবারে সমান সুযোগ পায়, কিন্তু এইটাকে স্বাভাবিকভাবে না নিয়ে ভারতীয় গণমাধ্যম এবং ভারতীয় অন্যরা এবং ভারতীয় এজেন্ট যারা এদেরকে সাম্প্রদায়িক দিয়ে নিয়ে যাচ্ছে। কারণ আমরা যদি আমেরিকাতে বাড়ি করি কোনো প্রশ্ন আসে না, আমি যদি লন্ডনে বাড়ি করি প্রশ্ন স্বাভাবিকভাবে, কিন্তু ইন্ডিয়াতে করলে প্রশ্ন আসে। এটাকে তারা উস্কে দেয় এবং তাদের যে মানে বিশাল যে ষড়যন্ত্র তাদের হচ্ছে যে, আমি সম্প্রতি দেখলাম 2-3 দিন আগে আমাদের বাংলাদেশের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পপুলেশন 287টা সাম্প্রদায়িক সংঘর্ষ বা সংঘাত হয়েছে, এরকম একটা তথ্য প্রচার করেছেন। কিন্তু আমরা খোঁজখবর নিয়ে দেখলাম যে এটার মধ্যে 1%ও সত্যতা। আচ্ছা, এটার উদ্দেশ্যটা কি? আপনি যে জিনিসটা বলছিলেন সেটা হচ্ছে যে ষড়যন্ত্রের বিষয় এবং আমাদের এখানে কর্মসংস্থানে ভারতীয় বিভিন্ন অবস্থান এবং আমাদের দেশের সাম্প্রদায়িক বিভাজন। ভারতীয়দের মূল উদ্দেশ্য হচ্ছে পার্বত্য চট্টগ্রাম কেন্দ্র করে একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করা। 1997 সালে যে শান্তি চুক্তি নামে যে চুক্তিটা করা হয়েছিল, সেই চুক্তির প্রেক্ষিতে বাংলাদেশের যতগুলো সেনা ক্যাম্প ছিল পার্বত্য চট্টগ্রাম এলাকায় সেগুলো বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু সেই বন্ধ করার সত্ত্বেও সেখানে কিন্তু সেই শান্তি বাহিনী কিন্তু প্রকৃত অস্ত্র তারা জমা দেয়নি, না দেওয়ার পরে তারা কিন্তু তাদের সন্ত্রাসী কর্মগুলো চালাচ্ছে এবং সেইখানে তারা 4টা গ্রুপে বিভক্ত। এর সঙ্গে ভারতের এবং তারা রোহিঙ্গাদের মধ্য থেকেও একটা গ্রুপ তৈরি করেছে এবং মায়ানমারের কোচিন চায়না যে একটা অঙ্গরাজ্য আছে সেখানকার একটা সন্ত্রাসী গ্রুপ আছে, তারা হচ্ছে কোচিন লিবারেশন আর্মি বলে পরিচিত, আর একটা আরাকান আর্মি। এদের সমন্বয়ে ভারতের টার্গেট হচ্ছে পার্বত্য চট্টগ্রাম ভেঙে একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান রাষ্ট্র প্রতিষ্ঠা করা। ওদিকে আরাকানের রোহিঙ্গারা চাচ্ছে তাদের মাতৃভূমিকে স্বাধীন করা, আবার কোচিন চায়না চাচ্ছে তাদের একটা আলাদা রাষ্ট্র। দেখুন, আপনি যে বিষয়গুলো বলছেন এইটার উপরে ভিত্তি করেই আমাদের দেশের মধ্যে যে অস্থিরতার সৃষ্টি করছে, সেখানে আমাদের বাণিজ্যিক সমস্যা হচ্ছে, আমাদের দেশের রাজনৈতিক স্থিতিশীলতা নষ্ট করার চেষ্টা করছে, সাম্প্রদায়িক সম্প্রীতিকে উস্কে দিচ্ছে। এবং আপনি কি মনে করেন এতে তারা সফল হবে? আসলে জীবনেও হবে না, কারণ কোনো স্বাধীন দেশ। আমি এইটাই শুনতে চাচ্ছি, যত ষড়যন্ত্রই হোক না কেন, এই দেশের মানুষ দেশ রক্ত দিয়ে একটা দেশের স্বাধীনতা আনতে পারে, জুলাই সৃষ্টি করতে পারে, কিছুই করতে পারবে না। আপনি কি মনে করেন? ধন্যবাদ। আমি ষড়যন্ত্র নিয়ে আমার একটু ভিন্ন মত। আপনি কথার মাধ্যমে ভিন্ন মতে আমি দুইটা, আমাদের ষড়যন্ত্রগুলো এখন আমাদের দেশের এবং সরকারের দুই ধরনের ষড়যন্ত্র হচ্ছে। একটা দেশের ভিতরে ষড়যন্ত্র, আর একটা হচ্ছে দেশের বাইরের ষড়যন্ত্র। দেশের ভিতরে ষড়যন্ত্র 17 বছর একটা ভঙ্গুর রাষ্ট্র ক্ষমতা আসার পর দেশের একটা প্রশাসনিক এবং আমলাতান্ত্রিক একটা ষড়যন্ত্র আছে, আপনি নিজেও জানেন। 17 বছরের যে প্রশাসনিক এবং আমলারা ছিল তারা এখনও রূপ পরিবর্তন করে এটাই করছে। এখানে আশা করি আমাদের সরকার ব্যবস্থা গ্রহণ করবে। ইতিমধ্যে সরকার যে একটা ঘটনা করেছে, যদিও কিছু আমলাদের ইনফ্লুয়েন্সে কিছু পত্রিকা নিউজ করেছে, যেটা ওই যে 12 জন চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে, আমি মনে করি এটা সরকারের জন্য ভেরি গুড ডিসিশন। এটার আমি অনেকগুলো ব্যাখ্যাই দিতে পারবো, আমি যেহেতু সময় কম। আরেকটি বিষয় বলতে চাচ্ছি যে বর্তমান যে আমাদের বিশ্বায়নের যুগে যে ডিজিটাল যে যুগটা, সেখানে কিন্তু আমাদের সরকার এবং দেশের বিরুদ্ধে এক ধরনের ষড়যন্ত্র হচ্ছে, আপনারা জানেন সোশ্যাল মিডিয়া। সেটা কি করছে, ভুয়া তথ্য অপপ্রচার ন্যারেটিভ করে সরকার এবং দেশের বিরুদ্ধে দেশের ভিতরে এবং বাইরে এক ধরনের ষড়যন্ত্র করতেছে রাষ্ট্রকে একটা বেকায়দায় ফেলানোর জন্য। আরেকটি আমি আপনাকে বলি, সেটা আরেকটা বিষয় হচ্ছে অর্থনৈতিক এবং বাণিজ্যিক চাপ দেশের ভিতরে এবং বাইরে। একটি গোষ্ঠী, আপনি নিজেও জানেন, আপনারাও জানেন, বিশৃঙ্খলা সৃষ্টি করলে অর্থনৈতিক
বিনিয়োগ কমে যাবে, মানুষের ব্যবসা বাণিজ্যর ক্ষতি হবে, এটা একটা। আবার ইন্টারন্যাশনালি যদি আপনি বাণিজ্য দেখেন, আমাদের দেশের পরাশক্তিগুলো, অন্যান্য যে পরাশক্তিগুলো দেখেন, আমাদের দেশের উপর কিন্তু এখন নানান ধরনের যুদ্ধের একটা পরিস্থিতির প্রভাব পড়ছে। আবার এই যে নতুন করে 1-2 দিন আগে আপনি নিজেও জানেন যে অতিরিক্ত শুল্ক বসিয়ে দিয়েছে। তো এগুলোও আমাদের মানে রাষ্ট্রের জন্য। আর রাজনৈতিক অস্থিতিশীলতা আছে, এটা এক ধরনের ষড়যন্ত্র, কোনো ইস্যু ছাড়াই বা ইস্যু ভিত্তিক। আন্তর্জাতিক কূটনীতিকভাবে আপনি জানেন যে যদি কে বলেন ওই যে পাওয়ার অফ জিওগ্রাফি যে সিস্টেমটা, পাওয়ার অফ জিওগ্রাফিতেও কিন্তু বাংলাদেশ যেহেতু একটা পাওয়ার অফ জিওগ্রাফি এই সাউথ এশিয়ার মধ্যে, সেখানেও অনেক সুপার পাওয়ার অন্যান্য যে রাষ্ট্রগুলো ডমিনেটিং করতে চায়, আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের মধ্যে অন্যতম, তারা একটা দাদাগিরি দেখাইতে চায়। তো এগুলো ধরনের নানান ধরনের ষড়যন্ত্র। শুনেন, আপনি তো নতুন কিছু বলবেন না, তো এগুলো তো সব আলোচনাই হচ্ছে, নতুন কিছু এর ভিতরে নেই। আপনার কাছে আমি স্ট্রেইট আমি জিজ্ঞাসা করি, সেটা ভেবে বলুন। অনেক কিছু জানি, সময় নেই, এসব বলবেন না। সেটা হলো যে এ থেকে উত্তরণ কিভাবে করতে পারে বলুন। একটি কথায় উত্তরণের জন্য আমি যে প্রথম টপিকসটা বলছি, আমাদের দেশীয় যে ষড়যন্ত্র, এখন সরকারকে স্ট্যাবল আরও মানে জনগণকে সেবা দেওয়ার জন্য আমলাতান্ত্রিক এবং প্রশাসনিক যে ষড়যন্ত্রগুলো আছে, এই জায়গায় খুব দ্রুত ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং কেপিআই সিস্টেমে, কি পারফরমেন্স ইন্ডিকেটর সিস্টেমে দক্ষ লোকগুলোকে নিয়োগ দিতে হবে। এটা হলো আমার একটা ফার্স্ট, এটা হলো এইটা। কারণ রাষ্ট্রের যদি প্রশাসনিক, আপনি এই কথাটা এর সাথে যোগ করুন, সেটা হলো যে পুরো প্রশাসনিক যে যন্ত্র আছে তাকে দুর্নীতিমুক্ত করার কঠোর পদক্ষেপ নিতে হবে। এটা এর সাথে আপনাকে আমি কমপ্লিটলি একমত। আচ্ছা, আর সাথে সাথে আপনি শুনুন, তাহলে অনেক সমস্যা, হোয়াট ইজ টু বি ডান, আপনি সরাসরি বলুন যে এই সরকার, আপনি নিজে বলেছেন কয়েক মাস, সেই জন্য এখন থেকেই সমস্ত প্রতিভাবান দক্ষ শক্তিকে তারুণ্যের শক্তির সমাবেশ ঘটাতে হবে। এবং তার জন্যে আজকে একেবারে সত্যি কথা বলতে গেলে সৎ ব্যক্তি ছাড়া এই দেশ টিকবে না। এবং সর্বক্ষেত্রে দুর্নীতি এখনও রয়ে গেছে, দুর্নীতি রন্ধ্রে রন্ধ্রে রয়ে গেছে। সুতরাং সেভাবে আজকে শিক্ষার পরিবেশটাকেও আবার সেভাবে সাজাতে হবে। এমন অনেক শিক্ষক আছে ছাত্রদের চাইতে কম জানে, এবং আগের যে সরকার ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় বা অন্যান্য জায়গায়, সে দেখেছে দলীয় ভিত্তিতে কোন সুপারিশ এবং নিয়োগগুলো আসছে। এই যে সর্বক্ষেত্রে এটা হয়েছে, অযোগ্য ব্যক্তির ছড়াছড়ি সর্বক্ষেত্রে। তাহলে আপনি নিশ্চয়ই চান যে এইসব সংস্কারগুলো, এইসব সংশোধনীগুলো আসবার পরে আমাদের দেশটা ধীরে ধীরে এগিয়ে যাবে। নিশ্চয়ই আপনি যে শিক্ষা নিয়ে বললেন, আজকেরই একটা নিউজ, 367 জন প্রাইমারি স্কুলের শিক্ষক যেটা তাদের নিয়োগের বিষয়ে সমস্যা ছিল, যে আপনি যেটা বললেন, এটাই আমি এটা আপনার সাথে একটু একমত হলাম। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমার আরও একটা প্রশ্ন করার আছে, সেটা হলো এই যে আমাদের আজকের এই বাংলাদেশে যে সমস্ত শিল্প কল কারখানাগুলো যে সমস্ত বন্ধ ছিল, যেটা প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে অবিলম্বে এগুলোকে চালু করতে হবে, অর্থাৎ এই চালু করার মধ্য দিয়ে আপনার কর্মসংস্থানের ব্যবস্থা হবে নিশ্চয়ই, তাই না? অনেকেই কাজ পাবে এবং কাজটা একটা বড় জিনিস। পাবনায় একটা ঘটনা, যেটা আপনি নিজেও জানেন, আপনার দেশ পাবনায়, সেটা হলো যে 18 জন চাকুরিজীবীর অধিকাংশই দেখা যায় তথ্য প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পাশ করা, কি চতুর্থ শ্রেণীর কর্মচারী। এটা ডিসি অফিসের যে ঘটনাটা, মালি এবং এই যে এটা কি একটা প্রহসন, এটা কি একটা অভিনয়, এটা কি নাকি তারা এখানে এসে কিছুদিনের জন্য থেকে তারা তো অন্যত্র চলে যাবে? কিন্তু এটাও তো আমাদের দেশের একটি করুণ চিত্র আসে, এই চিত্র আমরা দেখতে চাই না। সম্প্রতি মাননীয় প্রধানমন্ত্রী সম্ভবত 60,000 কোটি টাকা, সম্ভবত টাকার অঙ্কটা আমি ভুলে যাচ্ছি, এই সিক ইন্ডাস্ট্রিগুলো আর কি কমিশনিং করা, যেটাকে বলা হয়, মানে পুনর্জীবিত করার জন্য বরাদ্দ দেওয়ার বিষয়ে এখানে সম্ভবত সিদ্ধান্ত হয়েছে। এবং এই সিক ইন্ডাস্ট্রিগুলো যেগুলো মানে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে, এগুলোকে পুনর্জীবিত করতে পারলে এখানে ধরেন আমার মনে হয় 1 লক্ষ লোকের কর্মসংস্থান হবে নতুন। আর নতুন ইপিজেড যেগুলো আছে এটা তো হচ্ছে। আর আমাদের এই সমস্যার সমাধানের জন্য আমাদের দরকার হচ্ছে যে ফ্যাসিস্ট হাসিনার প্রশাসন দিয়ে তারেক রহমানের সরকার চলতে পারে না, চলতে পারে না। আমাদেরকে দেখতে হবে ফ্যাসিস্ট হাসিনার আমলে যে সমস্ত দেশপ্রেমিক এবং চৌকস এবং ডাইনামিক অফিসারদেরকে আপনার ওএসডি করার নামে
বসিয়ে বসিয়ে বেতন দেওয়া হয়েছে, তাদেরকে আবার পুনরুজ্জীবিত করতে হবে। এই প্রসঙ্গে আমি আপনাদের দুইজনের কাছে বলতে চাই, সেটা হলো এই যে বাংলাদেশে এখন যে বিষয়টি আলোচিত হচ্ছে, আমাদের একজন যোগ্যতম প্রেসিডেন্ট বা রাষ্ট্রপতি প্রয়োজন। রাইট। আপনারা কি দুজনই একমত হবেন এরকম ধরনের? আমরা অর্থাৎ দীর্ঘদিন পরীক্ষিতভাবে যিনি আমাদের বাংলাদেশি জাতীয়তাবাদী রাজনীতি করেছেন, সততার সাথে 69 সালে আন্দোলন করেছেন, মুক্তিযুদ্ধ করেছেন এবং সামগ্রিকভাবে শত শত মামলার মোকাবেলা করে আজকে এই পর্যায়ে নিয়ে এসছেন দেশটাকে। এমন একজন এমন একজন রাষ্ট্রপতি দেশের এই আমাদের হাতে সময় নেই, মাত্র 1 মিনিট। এক ক্রান্তিকালে এমন একজন রাষ্ট্রপতি দরকার যার পিছনে কোনো ক্লেম নেই, যার মধ্যে আছে দেশপ্রেম, যার মধ্যে কোনো বিভাজন নেই, যার মধ্যে কোনো ডিভিশন নেই, এবং যিনি আমি এক কথাই বলছি, সৎ, দক্ষ, যোগ্য, দেশপ্রেমিক, এই রকম একজন রাষ্ট্রপতি আমাদের এই ব্যক্তিকে আমরা মনে করি তিনি হচ্ছেন আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাই বলবেন? আপনি কি তা বলবেন না? আমি কারোর নাম মেনশন করতে চাই না। আচ্ছা, ঠিক আছে, আপনি যেটা বললেন সেটা আমরাও মনে করি যে তেমন একজন রাষ্ট্রপতি দরকার। একমাত্র ব্যক্তি ফ্যাসিস্ট 17 বছর এই দেশকে নেতৃত্ব দিয়েছে এবং উনি এই ধন্যবাদ আপনাদের দুইজনকে আজকে আলোচনার জন্য। শুধু দর্শক, আমাদের আলোচনা এখানেই শেষ হলো। আমরা আশা করি এই বাংলাদেশে সকল ধর্মের মানুষের সমানাধিকারের ভিত্তিতে এবং অসাম্প্রদায়িক চেতনার ভিত্তিতে আমরা এই দেশকে গঠন করব। আশা করি তাতে আমরা সফল হব। ধন্যবাদ সুধী দর্শক, শুভরাত্রি।